স্বাগতম সবাইকে। আজ আমি ট্রান্সফরমার নেম প্লেট স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমারের নেম প্লেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা ট্রান্সফরমারের সব প্রধান বৈশিষ্ট্য এবং সুনির্দিষ্ট কার্যকারিতা জানিয়ে দেয়। এটা আমাদেরকে ট্রান্সফরমারের ডিজাইন, ক্ষমতা, সুরক্ষা এবং কার্যক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। আমি আজকে এই পাওয়ার ট্রান্সফরমারের স্পেসিফিকেশন নিয়েই মূলত ডিটেলস এক্সপ্লেন করব। এটা ওই পাওয়ার ট্রান্সফরমারেরই নেম প্লেট। আজকে আলোচনায় মূলত নেম প্লেট স্পেসিফিকেশনের বিভিন্ন অংশ, যেমন রেটেড পাওয়ার, ভোল্টেজ, ইম্পিডেন্স, ইনসুলেশন ক্লাস এবং টেম্পারেচার রাইজ সম্পর্কে জানব, এবং কিভাবে এগুলো ট্রান্সফরমারের কার্যক্ষমতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। এই ট্রান্সফরমারের প্রস্তুতকারক এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের তৈরি। এটি ISO 9001 অ্যান্ড 14001 সার্টিফাইড কোম্পানি। বাংলাদেশের একটি ট্রান্সফরমার প্রস্তুতকারী কোম্পানি। গুণগত মান বজায় রাখার জন্য এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি, এবং IEC 60076 স্ট্যান্ডার্ড মেনে ট্রান্সফরমার ডিজাইন করা হয়েছে। এখানে প্রথমে আছে টাইপ অফ কুলিং, ওনান, ওনাফ। ওনান মিনস অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। স্বাভাবিক তাপমাত্রায় তেল ও বাতাস দিয়ে এটা ঠান্ডা হয়। ওনাফ মিনস অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। অতিরিক্ত ফ্যান চালিয়ে বেশি লোড নেওয়া হয়, অর্থাৎ যখন স্বাভাবিক তাপমাত্রায় থাকবে তখন ন্যাচারাল এয়ারে সেটা কুলিং হয়, এবং লোড তখন আমরা সর্বোচ্চ 65 দিতে পারি। এবং যখন বেশি তাপমাত্রা হয়, লোড বেশি যখন হয়, তখন তাপমাত্রাও বেশি হয়, তখন এয়ার ফোর্স দিয়ে আমাদেরকে কুলিং সিস্টেম চালু করতে হয়। সেক্ষেত্রে আমরা লোডটাও বেশি পাই। রেটেড MVA 65 MVA অবলিক 75 MVA। 65 হচ্ছে যদি ওনান সিস্টেমে চলে, 65 MVA সর্বোচ্চ আমরা নিতে পারি, আর ওনাফ থাকলে সর্বোচ্চ 75 MVA। MVA মানে মেগাভোল্ট অ্যাম্পিয়ার, যা ট্রান্সফরমারের পাওয়ার রেটিং। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এটি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সাধারণ ফ্রিকোয়েন্সি। রেটেড HPLB। রেটেড ভোল্টেজ 132 kV। এটা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ। এবং রেটেড কারেন্ট 274.30, 328.04 HB-তে, এবং LB-তে 3411 সামথিং এবং 3335 সামথিং। যখন আমরা HB সাইডে 132 কেবির ক্ষেত্রে যখন ওনাফ সিস্টেমে ট্রান্সফরমার থেকে লোড নিব, তখন HB সাইডে কারেন্ট হবে 284, এবং ওনাফের ক্ষেত্রে হবে 328, অর্থাৎ আমরা আরো বেশি লোড নিতে পারবো। এটা হচ্ছে ওনানের ক্ষেত্রে কারেন্ট, এটা হচ্ছে ওনাফের ক্ষেত্রে HB সাইড। ঠিক সেম ভাবে LB সাইডেও সেম। LB সাইডের এই ট্রান্সফরমার রেটিং হচ্ছে 11 kV। LB সাইডের ওনান মোডে 3411 সামথিং, এবং ওনাফ মোডে 3935 সামথিং। ভেক্টর গ্রুপ YND1। ভেক্টর গ্রুপ হলো ট্রান্সফরমারের সংযোগ পদ্ধতি, যার হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ সাইডের সংযোগ কনফিগারেশন এবং তাদের মধ্যে ফেজ শিফট বোঝায়। এটি ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যা পাওয়ার সিস্টেমের ভোল্টেজ লেভেল ও ফেজের সঠিক সমন্বয় নিশ্চিত করে। এখানে YND1 এর প্রতিটি অংশ আলাদা আলাদা অর্থ বহন করে। Y স্টার সংযোগ,
হাই ভোল্টেজ সাইডের ওয়াই হচ্ছে স্টার সংযোগ, হাই ভোল্টেজ সাইডে ওয়াই কানেক্টেড। ওয়াই স্টার সংযোগ মানে হাই ভোল্টেজ সাইডে 3টি ফেজ নিউট্রালের সাথে সংযুক্ত ওয়াইএন। এলবি সাইড ডেল্টা ডি। ডেল্টা সংযোগ মানে লো ভোল্টেজ সাইডে 3টি ফেজ একটি ক্লোজ লুপ তৈরি করে যেখানে কোনো নিউট্রাল থাকে না। আর ওয়ান মানে হচ্ছে এইচবি ও এলবি সাইডের মধ্যে 30 ডিগ্রি ফেজ শিফট ল্যাগিং। ক্লক নোটেশন অনুযায়ী এইচবি ফেজ যদি 12টার দিকে থাকে তাহলে এলবি ফেজ 1টার দিকে থাকবে, অর্থাৎ 30 ডিগ্রি পিছিয়ে থাকবে। একটা বিষয় বলে রাখি, ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ নিয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও করব, এখানে আপাতত সিম্পলি বললাম। এটার বিস্তারিতভাবে বলতে হবে, এখানে অনেক কিছুই তথ্যবহুল কথা জানাতে হবে আপনাদেরকে। এই ভিডিওতে পুরোপুরি কভার করা সম্ভব না, তাই আমি সিম্পলি বললাম। পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করব। পার্সেন্টেজ ইম্পিডেন্স অন 75 MVA বেস 11.327। এর মানে হলো ট্রান্সফরমারের ইম্পিডেন্স 75 MVA রেটিং এর সাথে সমন্বয় করে 11.327% হিসাব করা হয়েছে। এটার ইম্পিডেন্স 11.327% বেসড অন 75 MVA লোড। ইম্পিডেন্স রেটিং ব্যবহৃত হয় ভোল্টেজ ড্রপ, কারেন্ট ফ্লো এবং শর্ট সার্কিট বিশ্লেষণের জন্য। টেম্পারেচার রাইজ ডিগ্রি সেলসিয়াস, টপ অয়েল 50, অ্যাভারেজ ওয়েন্ডিং 55। ট্রান্সফরমারের তেলের তাপমাত্রা অ্যাম্বাইন্ট তাপমাত্রার চেয়ে 50 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যেটা স্বাভাবিক। অর্থাৎ 50 এটা বোঝানো হচ্ছে যে অ্যাম্বাইন্ট টেম্পারেচারে যে তাপমাত্রা, লোড অবস্থায় এর তাপমাত্রা সর্বোচ্চ 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যেটা প্রোটেকশন লিমিটের মধ্যে আছে। অ্যাভারেজ ওয়েন্ডিং 55। ট্রান্সফরমারের ওয়েন্ডিং এর গড় তাপমাত্রা অ্যাম্বাইন্ট টেম্পারেচার চেয়ে 55 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, সেটা স্বাভাবিক। এই ইনফরমেশনের উপর বেস করে আমরা ট্রান্সফরমারের ওয়েন্ডিং ও অয়েল টেম্পারেচার ওয়ার্নিং সিগন্যাল সেট করি। ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2017, এটা 2017 সালে প্রস্তুতকৃত। ইনসুলেশন লেভেল এইচবি, এইচবি অ্যান্ড এলবি। ইনসুলেশন লেভেল এইচবি সাইডে, এলবি সাইডে এবং এইচবি এন এর নিউট্রাল সাথে কেবিতে বিভিন্নভাবে ইনসুলেশন লেভেল দেওয়া আছে এখানে। যেমন এটা হচ্ছে এলআই 650, এসি 275। এখানে ইনসুলেশন লেভেল এলআই 650, এসি 275 ট্রান্সফরমার ইনসুলেশন ক্যাপাবিলিটি নির্দেশ করে। এর অর্থ এলআই 650, লাইটনিং ইম্পালস 650 কেবি। এটি বোঝায় যে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ উইন্ডিং 650 কেবি পর্যন্ত বজ্রপাত বা লাইটনিং ইম্পালস সহ্য করতে পারে। এসি 275, পাওয়ার ফ্রিকোয়েন্সি টেস্ট 275 কেবি। এটি বোঝায় যে ট্রান্সফরমারের উইন্ডিং 275 কেবি পর্যন্ত এসি ভোল্টেজ সহ্য করতে পারে, যা সাধারণ অপারেশনাল বা টেস্টিং ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। এটি 50 হার্জ বা 60 হার্জ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে 1 মিনিট ধরে ইনসুলেশন টেস্টের সময় ব্যবহৃত হয়। এগুলো অনুরূপভাবে সেম। এটা আপনার এইচবি এর ক্ষেত্রে ওয়েন্ডিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে এলবির ক্ষেত্রে সেম। কোর অ্যান্ড কয়েল, এগুলো হচ্ছে আপনার ইকুইপমেন্ট গুলার ওয়েট। কোর অ্যান্ড কয়েল সবগুলো কেজিতে 46,515, ট্যাঙ্ক অ্যান্ড ফিটিংস 29,500, এক্সেট্রা এক্সেট্রা, এইভাবেই। টোটাল মাস কত, ট্রান্সপোর্ট মাস কত, অর্থাৎ এটা ওয়েট। এটা ট্রান্সপোর্টেশন হ্যান্ডেলিং এর জন্য এই ইনফরমেশনগুলো দরকার হয় মূলত।
তারপরে আছে এখানে মেকার্স সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে যারা এই ট্রান্সফর্মার বানাইছে তাদের জন্য একটা সিরিয়াল নাম্বার আইডেন্টিফিকেশনের জন্য। 17 নম্বর ট্রান্সফর্মার 65/75 MVA ট্রান্সফর্মার। এদিকে ডায়াগ্রাম ড্রয়িং নাম্বার আছে, এটা নির্দিষ্ট ড্রয়িং নাম্বার ওইটার। এবার আমরা যাব ট্যাপ চেঞ্জারে। ট্যাপ চেঞ্জার, এই ট্রান্সফরমারটি অন-লোড ট্যাপ চেঞ্জার ওএলটিসি যুক্ত। ওএলটিসি ট্রান্সফরমার ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় লোড চলাকালীন অর্থাৎ অনলোড অবস্থায়। এটি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ স্টেবিলাইজ করতে সাহায্য করে। যদি ওএলটিসি ব্যবহার না করা হয় তাহলে ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ পরিবর্তিত হতে পারে, যা সিস্টেম ও লোডের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। সেই সাথে বলে রাখি, ওএলটিসি না থাকলে কি সমস্যা হবে? ভোল্টেজ ফ্লাকচুয়েশন হতে পারে। লোড বাড়লে ভোল্টেজ কমে যাবে, লোড কমলে ভোল্টেজ বেড়ে যাবে, যা সেন্সিটিভ যন্ত্রপাতি যেমন মোটর, রিলে, আদার ইলেকট্রনিক্সের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। সিস্টেমের স্টেবিলিটি কমে যাবে। পাওয়ার গ্রিড বা সাবস্টেশনে লোড পরিবর্তনের সাথে ভোল্টেজ ঠিক রাখার উপায় থাকবে না, ফলে গ্রিড স্টেবিলিটি নষ্ট হতে পারে। লোডের উপর খারাপ প্রভাব পড়বে। কম ভোল্টেজ হলে মোটর, ইন্ডাস্ট্রিয়াল মেশিন এবং অন্যান্য লোড ঠিকমতো কাজ করবে না বা বেশি কারেন্ট নিয়ে ওভারহিট হবে। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কমে যেতে পারে, কারণ যখন লোড পরিবর্তন হয় তখন ভোল্টেজ ঠিক না থাকলে ট্রান্সফরমার বেশি হিট করবে, লস বাড়বে এবং লাইফ টাইম কমে যাবে। ট্রান্সফরমার বন্ধ করে ট্যাপ পরিবর্তন করতে হবে। ওএলটিসি যদি না থাকে, অর্থাৎ অনলোড অবস্থায় ট্যাপ চেঞ্জিং সিস্টেম যদি না থাকে, তাহলে ট্যাপ চেঞ্জ করতে হলে ট্রান্সফরমার বন্ধ করতে হবে, যা সাপ্লাই ডিসরাপশন তৈরি করবে। এখানে এগুলো হচ্ছে সব ট্যাপ পজিশন, অনেকগুলো ট্যাপ পজিশন আছে এখানে 25 পর্যন্ত। এটা হচ্ছে চেঞ্জ ওভার সিলেক্টর। 0 to প্লাস, 0 to মাইনাস। ওএলটিসি এর এটা ওএলটিসির একটা অংশ যা ট্যাপ চেঞ্জিং ডিরেকশন নির্ধারণ করতে সাহায্য করে। 0 to প্লাস, এটা হচ্ছে ট্যাপ আপ বা ট্যাপ উপর তোলা, অর্থাৎ ভোল্টেজ বাড়ানো, রেজ আপ, রেজ ভোল্টেজ। যখন সিলেক্টর আপনি প্লাসে সেট করা হয় তখন ট্যাপ পজিশন বাড়ে, অর্থাৎ ভোল্টেজ বাড়ানো হয়। যদি সিস্টেম ভোল্টেজ কম থাকে তাহলে এটি উচ্চতর ট্যাবে পরিবর্তন করে আউটপুট ভোল্টেজ ঠিক রাখে। এটা হচ্ছে 0 to মাইনাস, ট্যাপ ডাউন ফর লোয়ার ভোল্টেজ। ভোল্টেজ লো করার জন্য এটা এই ডাউন করা হয়। যখন সিলেক্টর মাইনাসে সেট করা হয় তখন ট্যাপ পজিশন কমে, অর্থাৎ ভোল্টেজ কমানো হয়। যদি সিস্টেমে ভোল্টেজ বেশি থাকে তাহলে এটি নিম্নতর ট্যাপে পরিবর্তন করে আউটপুট ভোল্টেজ কমায়। এখানে দেখেন এসবি লাইন ভোল্টেজ, হ্যাঁ, এসবি লাইন ভোল্টেজ, এসবি লাইন অ্যাম্পস। এসবি লাইনের ভোল্টেজ কিন্তু বিভিন্ন রেশিওতে আছে, বিভিন্ন রেশিওতে 1,45,200 পর্যন্ত আছে কেবি, 145.2 কেবি, এটা 105.6 কেবি। এই রেঞ্জের মধ্যে সেটা তার ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারে। আবার সেক্ষেত্রে আমরা যদি অন মোডে চালাই কারেন্ট এক ধরনের হবে, অন অফ মোডে চালালে কারেন্ট এক ধরনের হবে। সবগুলো এখানে বিস্তারিত দেওয়াই আছে। কিন্তু সেকেন্ডারি সাইড অর্থাৎ এলভি লাইনে আপনার ভোল্টেজ এবং কারেন্ট সেম। ওরা সেকেন্ডারি সাইডে 11 কেবি স্টেবল রাখে প্রাইমারি সাইডের ভোল্টেজ অ্যাডজাস্টের মাধ্যমে। এটা ওএলটিসি করে অটোমেটিকভাবে। এবং 11 কেবি হলে এখানে কারেন্টটা ভিন্ন, অন মোডে একরকম, অন অফ মোডে একরকম, যেটা উপরে আমরা আলোচনা করছিলাম। এগুলো ট্যাপ পজিশনের ইস্যু। ট্রান্সফরমারের বিভিন্ন প্রোটেকশন এবং মেজারমেন্টের জন্য কিছু সিটি রয়েছে। এই সিটিগুলো ডিফারেন্সিয়াল প্রোটেকশন, রেস্ট্রিক্টেড আর্থ প্রোটেকশন, ব্যাকআপ, ডিফারেন্সিয়াল প্রোটেকশন এবং ওয়াইন্ডিং টেম্পারেচারের জন্য ব্যবহার হয়। এখানে দেখবেন
এইচবি সাইডে কোর 1, দ্যাট মিনস এইচবি সাইডে একটা সিটি আছে, এখানে একটা সিটি প্রতি ফেজে, 3 ফেজে 3টা। এটা সেকেন্ডারি সাইডে হচ্ছে 1s1 1s2 একটা কোর, এবং রেশিও হচ্ছে 500/1। এর অ্যাকুরেসি ক্লাস হচ্ছে 5p20। অ্যাকুরেসি 5p20টা যদি আমি একটু এলিভেশন করি, 5 হচ্ছে অ্যাকুরেসি ক্লাস, অর্থাৎ 5% ত্রুটি থাকতে পারে রেটেড প্রাইমারি কারেন্ট পর্যন্ত। এটি প্রোটেকশন রিলে বা সার্কিট ব্রেকার সঠিকভাবে কাজ করবে এমনভাবে ডিজাইন করা হয়েছে। পি মিনস প্রোটেকশন ক্লাস। পি বোঝায় এটি প্রোটেকশন সিটি, যা রিলে ও ব্রেকারকে নির্ভুলভাবে ট্রিপিং সিগন্যাল দেয়। এটি সাধারণ মিটারিং সিটি যেমন ক্লাস 0.5, 1, 3 এগুলো থেকে আলাদা। 20 হচ্ছে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর। এই সিটি রেটেড কারেন্টের 20 গুণ পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারে। এই 20 দ্বারা সেটাই বোঝানো হচ্ছে, আর বাকিগুলা সেমই। 13b এটা হচ্ছে বার্ডেন। এটার সেকেন্ডারি সাইডে এটা লোড ক্যাপাসিটি বার্ডেন, এটা ওই কোরগুলোর সংখ্যা সিটি, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো বলে দেওয়া হয়েছে কোন সিটি কোন পারপাসে ব্যবহার হয়। এই এইচবি সাইডের কোর 1 সিটিটা ব্যবহার হয় ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য। আবার এইচবিএন এর ক্ষেত্রে দুইটা সিটি আছে এখানে, এগুলো একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থ হোল প্রোটেকশন, একটা হচ্ছে এর ব্যাকআপ প্রোটেকশন। এলবি সাইডেরটা ইউজ হয় ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য, এবং আরেকটা কোর ইউজ হয়, সেটার রেশিও ভিন্ন, 393.6/5, এটা রেশিও ভিন্ন। 13b বার্ডেন সেম একটা, এটা ওয়েন্ডিং টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আশা করি আজকের আলোচনা আপনাদের কাজে আসবে। আপনারা যদি আরো জানতে চান প্রশ্ন করতে পারেন। আপনাদের সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও হবে ট্রান্সফরমারের যে প্রোটেকশন সিস্টেম, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, রেস্ট্রিক্টেড আর্থ হোল প্রোটেকশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ওয়েন্ডিং টেম্পারেচার প্রোটেকশন, বুকলস রিলে প্রোটেকশন, ওয়াই টেম্পারেচার প্রোটেকশন, অর্থাৎ যত ধরনের সেলফ এবং ইন্ডিভিজুয়াল প্রোটেকশন আছে এগুলো সিস্টেমের উপরে নলেজ শেয়ার করা। সবাইকে ধন্যবাদ। স্টে কানেক্টেড ফর more learning.